নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বুভুক্ষের খিদে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ বলবো আপনাদের গল্প বুভুক্ষের খিদে। আজকের গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। দেখেছো কাণ্ড, আজকেও বাড়ির থেকে মাছের গন্ধ আসছে। এ গন্ধ ইলিশ মাছের গন্ধ। আমি বাংলাদেশের বিটের মেয়ে, এই পদ্মার ইলিশের গন্ধ আমার নাকে কস্মিন কালেও কেউ মোছাতে পারবে না। বকবক না করে খাবারটা খেয়ে নাও। দুপুরে ভাত খেতে বসে ফালতু বকবক আমার একদম সহ্য হয় না। তুমি কি বলো তো বাপু? হ্যাঁ, নিজের ঘরে ঠিকঠাক মাছ মাংসে জোটে না, ছোট ভাই কোথা দিয়ে তো ইনকাম করতে পায়? হ্যাঁ, রোজ রোজ মাছের ঝোল ভাত খাচ্ছে। তাতে তোমার হিংসে হচ্ছে? আমার কি হবে গো? আমি নিজের হিংসের কথা কখন বললাম? আমি তো তোমার মুখের দিকে চেয়ে। থাক, আমার মুখের দিকে চেয়ে তোমাকে আর হিংসে করতে হবে না কারোর সাথে। ওর কপাল ভালো, মাছের ঝোলে ভাতে খাচ্ছে। আমার কপাল মন্দা, তাই আমি ডাল ভাত খাচ্ছি। শোনো গিন্নি, সুখে থাকতে গেলে ডাল ভাত খাওয়া অনেক ভালো। তোমার কি উচিত না তোমার ছোট ভাইয়ের সংসারে এত মাছ মাংসে রোজ রোজ কোত্থেকে হচ্ছে একটু খোঁজ নেয়া? কি দরকার? হাড়ি আলাদা করে নিয়েছে ওরা, থাক, ভালো থাক। দূর থেকে আশীর্বাদ করব যেন ভাতের কোনো অভাব না হয়। যেভাবেই হোক দুবেলা দুমুঠো অন্ন যেন। হ্যাঁ, তা তো বলবাই। ভাইয়ের বউয়ের দিকে তোমার নজর না? দেখো, সারাদিন খেটে পিটে এসে দুপুরবেলা দুটো ভাত খেতে বসি। এই সময় যদি তুমি আনাপ সানাপ বকো তাহলে? আনাপ সানাপ কি বকলাম? সত্যি কথা বললে সব পুরুষেরই গায়ে লাগে। আমি কি দেখিনি ঝুমুরের শরীরের দিকে তুমি কেমন চুপচুপ করে তাকাও? বেবুসে মাগিরও বলি, অত গতর দেখিয়ে কুয়োতলায় জল আনার কি আছে? হ্যাঁ, ঢলানি গেল না। এত বছর বিয়ে হলো তবু রস কিছুতেই কমে না। দূর, আর খাবোই না। এ কি গো, তুমি উঠে গেলে কেন? এই না খেলে গেরস্তের অপমান হবে, যে অমঙ্গল হবে। গেরস্তের অমঙ্গলের কথা চিন্তা করতে গেলে প্রত্যেক দিন দুপুরবেলা বাড়ি এসে এক কথা বলে আমার কানটা ভাঙাতে না তুমি। আমি কান ভাঙাই? আমি কোথায় কি তোমার ভালোর জন্য বললাম তো? আমার ভালো তোমাকে ভাবতে হবে না। ও কিভাবে খাচ্ছে যাচ্ছে ওর ব্যাপার। আমি কি করে ওর বাড়িতে গিয়ে আড়ি পাতি বলো তো? তুমি আমাকে কি পেয়েছো? তোমাদের মতো অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ। কি বললে? আমি অশিক্ষিত মূর্খ? কান খুলে শুনে রাখো বরেনের বাপ, আমি আমাদের গ্রামের ক্লাস 5 পাস করা মেয়ে, আমি সব বুঝি। তা বোঝো যখন, ওই ক্লাস 5-এর সার্টিফিকেট নিয়ে যাও, মুখ্যমন্ত্রীর কাছে যাও, গিয়ে হন্নে দিয়ে পড়ে থাকো চাকরির জন্য। প্রত্যেক দিন দুপুরবেলায় এই একই কেচ্ছা। মচলন্দপুরের বৈকুণ্ঠপুর নিবাসী এই বারিন বাবুর বাড়ির ঘটনা গোটা পাড়ার লোক জেনে গেছে। কারণ বারিন বাবুর স্ত্রী উষা এত জোরেই চিৎকার করে যে কাকপক্ষী পর্যন্ত ওর চিৎকার শুনলে কা কা কর্কশ ধ্বনিতে ওর সঙ্গেই যেন করতালিতে মিলিত হয়। বারিন বাবু একটা মুদি দোকানে কাজ করেন। দিনান্তে যা পান তাতে ওনার ভাত ডালটুকু ভালোভাবেই জুটে যায়। বাবার মৃত্যুর পরে এই সম্পত্তি 2 ভাগ হয়েছে। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে সমান সমান। বাবা সত্যবান যখন জীবিত ছিলেন এমন কোনো কাজ উনি করেননি যা একটি মানুষ তার জীবন এবং জীবিকা নির্বাহের জন্য করে না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছেন তিনি এই সংসারটাকে বাঁচানোর জন্যে। ওনার রক্ত জলকারা পয়সায় একটু একটু করে কড়ি জমিয়ে জমিয়ে ওনার স্ত্রী সুধাময়ী সম্পত্তি তৈরি করেছিল।
মেরে কেটে 3 কাঠা মতো জমি। হ্যাঁ, গরু গোয়াল কিছুই নেই, তবুও ভিটে মাটি আর জমানো পুঁজি যেটুকু সন্তানের জন্য রেখে গেছিলেন, তাতে ওনার মৃত্যুর পরে 5 লাখ করে টাকা পেয়েছে 2 ভাই। জীবনে কিছুই ভোগ করতে পারলেন না সত্যবান বাবু, শুধু গলা পর্যন্ত খাটুনি করেই গেলেন 2 জনে। একই সাথে মৃত্যু হয়েছিল স্বামী স্ত্রীর, যেন গল্পের মতো। রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়েছিলেন, ছোট ছেলের বিয়ে দিয়ে সেই দিন ফুলশয্যার রাতে। সকালবেলায় বাড়িতে কান্নার রব ওঠে। 2 জনে একই বিছানায় একে অপরের হাত ধরে ঘুমিয়ে রয়েছেন। মরণ ঘুমে চলে গেলেন 2 জন। সেই কারণেই তো কাঁদতে কাঁদতে বড় বউ উষা বলেছিল, হলো হলো, রাক্ষসী ঘরে তুলেছ, হানার সাথে সাথে আমার দেবতার মতো শ্বশুর শাশুড়িকে খেলো। ছোট বউ ঝুমুর চুপ করে চোখের জল ফেলেছিল। শাশুড়ি মা আর শ্বশুরের সাথে সেরকম সম্পর্ক হলো কোথায়? ঝুমুর গরিব ঘরের মেয়ে, হ্যাঁ, বাপ মায়ের একমাত্র, তবে গরিব। বাবা পরের জমিতে চাষ করে সামান্য কিছু টাকা পেত, আর তাই দিয়েই ঝুমুরকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছে। ঝুমুরের স্বামী সোরেন সরল সাদাসিধে ছেলে, গায়ের রং কালো, চাষা ভুষোরা যেরকম হয় আর কি। তবে হ্যাঁ, সকালবেলা 1 থালা পান্তা ভাত খেয়ে বেরিয়ে রাত্রেবেলা ভাত ঘুম দিয়ে মোটামুটি বিয়ের পরে শরীরে চাকচিক্য এসেছে সোরেনের। বারিন ছোট ভাইকে খুব ভালোবাসে, কিন্তু এমন তক্কাতক্কি কথা কাটাকাটির জন্য একদিন বারিন নিজেই বলেছিল, শোন সোরেন ভাই, তুই আলাদা হ। দেখ, তোর সংসার টানতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমারও তো ছেলেপুলে রয়েছে, তাদেরও ভবিষ্যৎ আছে। আমি বলি কি, নিজের ঘাড়ে দায়িত্ব নিলে, নিজের বউয়ের ভাত কাপড়ের দায়িত্বটা ভালোভাবে বুঝতে পারলে, কত ধানে কত চাল তুই বুঝতে পারবি। রোজকারে অশান্তি আমার আর ভালো লাগে না। সোরেন খুব ভালো মতেই বুঝতে পেরেছিল বৌদি উষার জন্যই যত কেলেঙ্কারি, কারণ ঝুমুরকে তিনি কিছুতেই সহ্য করতে পারেন না। উষা রানী গায়ের রং ময়লা, মুখে পান খেয়ে খেয়ে প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকে লাল রঙের ছাপ পড়ে গেছে। বয়স 40-এর কাছাকাছি হওয়ায় একটু ভাঙতি এসেছে চেহারায়। তবে গ্রামে গঞ্জের মহিলাদের শরীরে একটা তৈলাক্ত চাকচিক্য ভাব আছে। 8 পৌড়ে করা শাড়ি পরা, হাতে ময়লা শাখা পলা, কপালে বড় একটা সিঁদুরের টিপ, বুড়ো প্লাকের বালাই নেই। তবে ঝুমুর একটু অন্যরকম, সে 8 পৌড়ে শাড়ি পরে না। সে শাড়িটাকে বেশ পরিপাটি করে পরে, পায়ে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরে। বাপের বাড়ি থেকে বিয়েতে 1 জোড়া নূপুর দিয়েছিল, আর দিয়েছিল ছোট্ট ছোট্ট 2টো সোনার কানের দুল। ওই দুটোই তার সম্পত্তি। তাছাড়া শ্বশুর শাশুড়ি আর স্বামীর দেওয়া শাখা পলা আর লোহা দিয়ে বাঁধানো একটা আয়স্তি, 3 ধাতুর তৈরি একটা আয়স্তি, ওই তার সম্পদ। চাষা হলে কি হবে? সোরেন যখন বিয়ে করতে গিয়েছিল না, ধুতি পাঞ্জাবি আর চন্দনের টিপ পরে, তখন শাশুড়ি মা আর শ্বশুর নাকি বলেছিলেন, আমাদের সোরেন দেখ নাই আছে কিন্তু শরীরে একটা, হ্যাঁ কি বলো? বন্ধু বান্ধব বলেছিল, হ্যাঁ জ্যাঠা, বিয়ের পরে ওর চেহারা ঠিক খুলবে, ওর কোনো অসুখ থাকবে না। সোরেনের একটা অসুখ আছে, খিচুনির অসুখ। মাঝে মধ্যেই সে ফিট পড়ে, আর ওই নিয়েই বেশি চিন্তা ছিল শাশুড়ি মায়ের। এই ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে, কোন মেয়ের বাপ সুস্থ সবল মেয়েকে দেবে। তাই একটু টেঁড়া চোখের এই ঝুমুরের সাথে বিয়ে হয়েছিল সোরেনের। বয়স প্রায় 36-এর কাছাকাছি, অনেকটা বেশি বাড়তি বয়সের জন্যই বোধহয় আর মেয়েদেরকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেনি ওনারা। চুপচাপ বিয়ে দিয়ে দিয়েছিলেন ছোট্ট একটা অনুষ্ঠান করে। জমানো পুঁজি যা ছিল সবটাই বেরিয়ে গিয়েছিল। তাই হুট করে ফুলশয্যার রাতে 2 জনেই চলে গেলেন। বডি পোস্টমর্টমও হলো না। বড় ছেলে বারিন মনে মনে বিশ্বাস করে বাবা মা ঠিক আত্মহত্যা করেছিল বিষকে, হয়তো ধুত্রর বীজ। একদিন, যেদিন শ্রাদ্ধ শান্তির কাজ, সেই দিন উষার বাপের বাড়ির লোকজন এসেছে, আর এসেছে ঝুমুরের বাপের বাড়িতে ওর বাবা মা। নিজেদের সামর্থ্য অনুযায়ী মেয়ে জামাইয়ের জন্য পোশাক আশাক নিয়ে এসেছেন।
উষা রানীর বাপের বাড়ির অবস্থা ঝুমুরের থেকে অনেকটাই ভালো, তাই তাদের চাকচিক্য বেশি। কথায় কথায় অপমান করছিলেন ঝুমুরের বাবা মাকে। ঝুমুর তখন নতুন বউ, বাড়িতে এসে বিয়ের জল পড়ার আগেই শরীরে জড়াতে হয়েছে সেই হবিষ্যির শাড়ি, সাদা লালবার। একটা শাড়িতেই কাজ চালাতে হতো। বৈশাখের প্রখর রোদে সকাল সকাল নাইতে গিয়ে বাড়িতে এসে একটা সায়া পরে নিজের শরীরটাকে ঢেকে রাখতে হতো। স্বামী স্ত্রী তখন সঙ্গম করতে নেই, ওই কটা দিন অসুচ পালন করতে হয়। অথচ কোনো রকম দুটো ফলমূল আর সিদ্ধ ভাত খেয়ে ঝুমার শরীরটা কি সুন্দর হয়ে উঠেছিল। টেরা চোখের মেয়ের যে এত সৌন্দর্য কিছুতেই সহ্য করতে পারত না উষা। বাড়ির একটু বেশি স্নেহ করত ছোট বউকে, তাই ফলটা ভাতটা সময় মতো খেতে বলতো। আর বলতো, ছোট বউ নতুন এসেছ, নিজের ঘর নিজে গুছিয়ে নাও মা, বাবা মা তো চলে গেলেন, এইবার তো সেই দায়িত্ব আমায় নিতে হবে। মরণ, তুমি দায়িত্ব নেবে কেন? যার বউ সে বুঝবে, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, বলে উষাকে চুপ করিয়ে দিতেন। কিন্তু ওই যে শ্রাদ্ধ শান্তির দিন ছোট বউয়ের বাবা মাকে অত বড় অপমান করতে ছোট বউ মুখ ফসকে বলেই ফেলেছিল, বড়দি তোমার বাপের বাড়িতে অর্থের অভাব নেই, আমি গরিবের ঘরের মেয়ে তো, আমার বাবা মা আমার জন্য যা এনেছে আমার কাছে অনেক, বহুধাতুর থেকেও মূল্যবান। ব্যাস ওই কথাটাকেই তিলকে তাল করে সে কি কান্নাকাটি। শেষ পর্যন্ত সইতে না পেরে সেই দিন রাত্রেবেলায় বারিন বলেছিল, তুই আলাদা হয়ে যা। দাদার কথা বেদ বাক্য, রাতেই আলাদা হয়ে গিয়েছিল সে। দুপুরবেলা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার কারণে আর এতদিন হবিষ্যান্ন গ্রহণ করে হঠাৎ পেটে ওই শুক্তো ডাল মাছের ঝোল পড়ায় পেটটাও কেমন গুড়গুড় করছিল। গোটা রাত ওরা স্বামী স্ত্রী কিচ্ছু খায়নি। দুঃখের চোটে বারিনও মুখে কিচ্ছু দিতে পারেনি, যদিও উষার তাতে কোনো হেলদোল নেই। ছোট বউকে সে কোনো মতেই সহ্য করতে পারে না। তার ইচ্ছে ছিল তার মাস্তুতো বোনের সঙ্গে এই সোরেনের বিয়ে দেওয়ার, কিন্তু মাস্তুতো বোন তার বাবা মা যখন জানতে পারলো যে সোরেনের মির্গি ব্যায়াম আছে, ওনারা সঙ্গে সঙ্গেই পাত্রকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কাজেই বড় বউয়ের এই ব্যাপারে নাক গলানোর মতো আর কোনো পথ রইল না। সোরেন চাষ করে, ভোরবেলা বেরিয়ে যায়, ফেরে সেই সন্ধেবেলায়। তারপরে মাছের ঝোল রান্না করে বউটা, ওই দিয়ে ভাত খায়। এত টাকা পেল কোথা থেকে ওরা? বাবার জমানো পুঁজি ব্যাংকের লোকেরা এসে দুই ভাইকে সমানভাবে বুঝিয়ে দিয়ে গেছে। তবুও মনে মনে বিশ্বাস করে উষা, হয়তো গুপ্ত সম্পত্তি আরও কিছু ছিল শ্বশুর মশাইয়ের আর শাশুড়ি মায়ের, বঞ্চিত হয়েছে সে, তাকে ওনারা ইচ্ছা করে দেয়নি। এমন আক্রোশ নিয়েই দিন রাত ওই দুটো মানুষকে বিষ নজরে দেখে উষা। নিজের ঘরে ভাত জোটে না, ভাইয়ের বউয়ের দরদ দেখো, তুমি আবার শুরু করলে। আমার মাথা না খেলে তোমার শান্তি হয় না না? একদিন দেখো এই আমার মাথা কেটে তোমায় রান্না করে তোমার মাংসের স্বাদ ঘুচাবো আমি, বলে ঘর থেকে বেরিয়ে গেলেন বারিন। ছেলেটা উঠোনের মাঝে বসে খেলা করছিল। স্বামীর ওপরে রাগ ছেলের ওপরে তুলে তাকে কষিয়ে একটা চড় মারতেই ছুটে এলো ঝুমুর। ও কি বৌদি, দুধের শিশুটাকে মারছো কেন? কোলে নিয়ে আদর করছে সে, আর বাচ্চাটা ভ্যা ভ্যা করে কাঁদছে আর ছোট মা বলছে, এই মা বলবি নে। মা গি, মা ডাকে শখ কত, বলি এতই যখন শখ একটা ছেলে বিয়েতে পারিস তো, বলে বাচ্চাটাকে ছিনিয়ে নিল সে। সোরেন সবে বাড়িতে এসে ভাত দুটো খেয়ে একটু পিঠটাকে বিছানার সঙ্গে ঠেকিয়েছে, এমন সময় চিৎকার শুনে বাইরে বেরিয়ে বলে, তুমি কেন ওর বাচ্চার গায়ে হাত দিয়েছ? হাত দেবে না। বৌদি, তোমার কাছে এই ব্যবহার আশা করি না। ঝুমুর সবে এসেছে, মানে গুছিয়ে নিতে তো একটু সময় লাগবে। 6 মাস না যেতেই তোমরা আলাদা করে দিয়েছো, আর বাচ্চার কথা বলছো? ভগবান যখন আমাদের সময় দেবে তখন ঠিক হবে। চলে এসো ঝুমুর, চলে এসো। কিন্তু ঝুমুর কথা শোনে না, সে দাঁড়িয়েই রয়েছে উঠোনের মাঝখানে। বাড়ির মধ্যেখানে তুলসী মঞ্চ, আর তার ঠিক দুপাশে বাড়ি ঘরগুলো আলাদা হয়ে গেছে। মাঝে মাঝে বৌদিকে বলতে শুনেছে দাদার সাথে, পাঁচিলটা গেঁথে দাও, ওই তুলসী মঞ্চের পাশ দিয়ে গেঁথে দাও, তুলসী মঞ্চটা মাঝখানে থাক, ওটা ভাগাভাগির সময় ভালো হবে। আমার ঘরে তো একটা পোলা, ওর ঘরে কি হয় আগে দেখি, যদি মাইয়া হয় তাহলে তো সম্পত্তি ওই পাবে। কেন মেয়ে হলে সম্পত্তি আমাদের ছেলে পাবে কেন?
মেয়েদের বুঝি কোনো অধিকার নেই? অধিকার আবার কিসের? মেয়ে মানুষ বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর সেইখানে তোমার মতো একটা দজ্জাল দিদি পাবে। কি বললে? আমি দজ্জাল? এই নেকা কান্না একদম কাঁদবে না, বাড়ি আসতে আমার ইচ্ছে করে না বলে আবার রাত্রেবেলা না খেয়ে দাদা উঠে গিয়েছিল। ঝুমুর মনে মনে দাদাকে খুব শ্রদ্ধা করে। এই বাড়িতে আসা পর্যন্ত ওই স্বামী আর বড়দা ওকে আগলে রেখেছে। এতদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়ার কথা যেই মেয়ের, সেই মেয়ে আসার পরই দুইজন যখন পরলোক গমন করলেন, তখন অটোমেটিকই ভিতরের থেকে নিজেকে কেমন অপরাধী ভাবে ঝুমুর। বারবার মনে হয় সে বাড়িতে এসেই বাড়ির জল খেয়েছে বলেই মনে হয় কি জানি ভাগ্যের এমন পরিহাসও ঘটে। সেই দিন রাতে ঝিঝি পোকার ডাক আসছে। এই গ্রামে এখনো বিদ্যুতের কানেকশন আসেনি। ওই পঞ্চায়েত এলাকা পর্যন্ত এসে বন্ধ হয়ে গেছে। কবে আবার ভোট হবে, কবে ওনারা আবার জিতবেন, তবে এখানে বিদ্যুতের লাইন আসবে। তবে যেমন বিদ্যুতের লাইন আসেনি, তেমন এখানে কলকারখানাও নেই। তাই প্রাকৃতিক পরিবেশটা অমায়িকভাবে সুন্দর। প্রকৃতির হাওয়া বয়। সন্ধে হলেই মাঠের হু হু হাওয়া এই বাড়ির মধ্যে প্রবেশ করে। ভালোই লাগে ঝুমুরের। এতদিন যেই গ্রামে ও থাকতো, সেই গ্রামে ওর বাপের বাড়ি ইলেকট্রিক বাতি ছিল, ফ্যান চলতো, তবে গরমকালে বাঁচা যেত না। কিন্তু বিয়ের পরে এই গ্রামে এসে বুঝতে পারছে ফ্যানের হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া বড়ই মধুর। জানলাটা খুলে শুয়ে রয়েছে সে জানলার পাশে। সোরেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, বলে, রাগ করেছ? কেন রাগ করবো কেন? বৌদি তোমার সঙ্গে সবসময় কিটিমিটি করে। করুক না, আমার দিদি হলেও তো করতো। তুমি কি করে মানিয়ে নাও বলো তো? বাড়িতে আসার পর থেকেই বৌদি তোমার সহ্য করতে পারে না। তুমি বোঝো না? সব বুঝি। দাদা আমাকে একটু বেশি ভালোবাসে তো তাই। হ্যাঁ, আমিও বুঝি, কিন্তু সারাদিন বাড়ি থাকি না তো, একা একা থাকো। কখনো কিন্তু ভুল করে কোনো সিদ্ধান্ত নিও না। মরণ যায়, আমি কেন সিদ্ধান্ত নেব? আমি মরে গেলে তোমাকে ভালোবাসবে কে? সোরেনের শরীরটা কেমন যেন গড়ে ওঠে। বউকে জড়িয়ে ধরে সে। অতিরিক্ত গরম পড়ার কারণে শাড়িটা আগেই খুলে রেখেছে ঝুমুর। জানে বিছানায় সেটার প্রয়োজন নেই। এইবার ব্লাউজের হুকগুলো খুলে সেখানে মুখটা গুজে দেয় সোরেন। বলে, তোমাকে যে কিভাবে আদর করে আমি তৃপ্তি দেব। কেন? রোজই তো দাও, শান্তি হয় না নাকি? লজ্জা পেয়ে যায় ঝুমুর। দাঁড়াও, পিদিমের আলোটা নিভিয়ে দিই। না, জ্বলুক, আজকে দেখবো তোমাকে। দেখে সুখ মেটে না নাকি? লজ্জা লাগে না আমার? না, আগে দেখুক, তাহলে পর্দাগুলো দিয়ে দিই। না, কিছু দেবে না, দুজনে মিলে ঘুমোচ্ছি, কে দেখতে আসবে আমাদের এই মুহূর্তে? কিন্তু ঝুমুর জানে দেখার লোকের তো কোনো অভাব নেই। কিন্তু স্বামী যখন শুনছে না, তখন সে আর কি করে বারণ করে। খোলা পর্দাতেই বিছানার দৃশ্যটা বাইরে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষ স্পষ্ট করে অনুমান করতে পারবে। সোরেন তখন তার স্ত্রীর ঠিক বুকের ওপরে, এবং তারা অতিরিক্ত জোরেই নিজেদের শরীরটাকে উপভোগ করছিল। এমন সময় বাইরে দৌড়ে চলে যাওয়ার শব্দ পেয়ে কেঁপে উঠল সোরেন। তার সঙ্গে সঙ্গে ঝুমুরও। কে কে? তুমি শুয়ে থাকো, আমি দেখছি। না না, একা একা দরজা খুলে যেও না, যদি ডাকাত হয়। ডাকাত? ডাকাত হবে কেন? আমাদের এই গ্রামে ডাকাত ফাকাত নেই। গরিবের গ্রাম, ডাকাতি করতে আসবে কি? মরার জন্য আসবে? না, তবুও তুমি যেও না, লক্ষ্মীটি। ভয় করছে ভীষণ। বউয়ের হাত দুটো ধরে সোরেন বলে, তুমি ঠিক এইভাবেই শুয়ে থাকবে, কাপড় চোপড় পরতে হবে না, আমি আসছি। না, শোনো শোনো বলছি। কিছুতেই সে শোনে না। দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে যায়। খানিকক্ষণ হাঁকাহাঁকি করে, এবং হাঁকাহাঁকি করতে করতেই ওর গলার শব্দটা কোথায় যেন মলিন হয়ে যায়। মনে মনে ভাবে ঝুমুর হয়তো দূরে কোথাও গেছে। বাড়ির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা নেই, মাটির বাড়ি, ওপরে খড়ের ছাউনি। তবে উঠোন বাড়ি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করে ঝুমুর। একটাই কলতলা, ভাগাভাগি হওয়ার পর থেকে ওই কলে বাসন মাজা, স্নান করা নিয়ে বড্ড বেশি ঝগড়া হয় বড় বৌদির সাথে। সেই কারণে সাত সকালে ঘুম থেকে উঠে ঝুমুর পুকুর পাড়ে স্নানটা সেরে আসে, আর এঁটো বাসনগুলোও ধুয়ে রেখে আসে। নিতান্তই দিনের বেলা রান্না করার সময় যেটুকু জলের প্রয়োজন, ওটুকু বড় বৌদি যখন রান্না চাপায় বা খোকনকে খাওয়ায় তখন সেরে নেয়। মন জুগিয়ে চলার চেষ্টা করে, তাও মন পায় না মেয়েটা। দরজাটা খুলে কে যেন ঘরে ঢুকলো। ঝুমুর বুঝতে পারে তার স্বামী এসেছে। আবার তার শরীরটা কেমন যেন হয়, মোচড় দিয়ে ওঠে বারবার। স্বামী এসে তাকে জড়িয়ে ধরে শুলে সে বলে, আঁশ মেটেনি নাকি? না, এখনো মেটেনি।
বলে আরেক প্রস্ত ভালোবাসতে শুরু করে সে। সকালবেলা ঘুম থেকে উঠে ঝুমুর আবিষ্কার করে তার গোটা শরীরে অসহ্য ব্যথা, জায়গায় জায়গায় দাগ হয়ে গেছে, সিঁদুরটা লেপ্টে রয়েছে। এমন অবস্থায় উঠোন বাড়ি ঝাড় দিতে গেলে বড় বৌদি কড়া নজরে তাকিয়ে থাকবে। তবে তাছাড়া আবার উপায় কি? একদম এঁটো বাসনগুলো মুছে ধুয়ে ঘর পরিষ্কার করে তারপরে পুকুর থেকে নিয়ে এসে সে কাপড় বদলাবে। অত জামা কাপড় তো নেই যে গন্ডায় গন্ডায় চেঞ্জ করতে পারবে। যেমন ভাবনা তেমন কাজ। ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসনগুলো পরিষ্কার করে সে পুকুর পাড়ের দিকে যাবে, এমন সময় বাবা গোতর খাকি বরের সঙ্গে শুয়ে শুয়েও হয় না নাকি? বৌদি কি যে বলো। বুঝেছি, তাহলে তো সিঁদুরটা ঠিক কর। লজ্জা লাগে না? হ্যাঁ, বেবুসে মেয়ে মানুষের মতো আমার ল্যাপটানে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। সিঁদুরটা এদিক ওদিক হয়ে গেছে না? তা হবে না, স্বামী সোহাগ যখন খাও তখন হুঁশ ডাকে না? এ কি রে, গলায় এমন দাগ কিসের? দাগ কোথায়? ওই যে ফুটো হয়ে আছে। হাত দিয়ে বড় বৌদি দেখায়। মাঝে মধ্যে বড় বৌদির যে কি হয় সে সোহাগ করে কথা বলতে আসে, আবার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে রাগ দেখায়। ব্যথা না তো, ব্যথা নেই তো। মা গো, স্বামী কামড়ে রক্ত খেয়ে নিল তাও ব্যথা লাগেনি? বলি কাম পিপাসী মেয়ে মানুষ তুই। যা মরণ যা, সকাল হচ্ছে, সবাই উঠে পড়বে। গ্রামের আর 5 জন লোক দেখলে কি বলবে? শিগগিরই যা। ঝুমুর দৌড়ে চলে যায় কটা বাসন নিয়ে। পুকুর থেকে সেগুলো পরিষ্কার করে ভালো করে স্নান করে বাড়ি আসে। ততক্ষণে সোরেন উঠে পড়েছে। কলতলায় হাত মুখ ধুয়ে সে বসে আছে দাওয়াতের সামনে। ঝুমুর এসে এখন অগ্নিদেবতাকে প্রণাম করে উনুন জ্বালাবে। কাঠ কয়লার উনুন, সেখানে আবার ঘুঁটে দিয়ে চা করবে সে। দুধ চা বসিয়ে দিয়ে ঘর থেকে বিস্কুটের প্যাকেটটা আনতে যায় ঝুমুর। এমন সময় তার মনে হয় বিছানাটা গোছগাছ করা লোক তো সোরেন, সে তো প্রত্যেক দিন তাই করে, আজকে বাসি বিছানাটাও পরিষ্কার করেনি। ফুলসজ্জার রাতে সোরেন বলেছিল, শোনো, ঘরের কাজ আমরা নিজেরা গুছিয়ে করব, হ্যাঁ, তুমি আর আমি হাফ হাফ। সারাদিন তোমাকে আমার সংসারের হাল নিয়ে টানতে হবে না। ওই বাসি বিছানা আমি গুছিয়ে রেখে যাব, ঘরটাও দরকার হয়। না না, লোকে দেখলে কি বলবে? লোকে দেখতে পাবে নাকি আমি আমার বউয়ের সঙ্গে কাজ করছি? খুব ভালো লেগেছিল ওর। বিয়ের সময় ওর মা ওকে বলেছিল, দেখবি মা, স্বামীকে সব সময় ভালোবাসায় ভরিয়ে রাখবি। গতর কিন্তু সারা জীবন থাকে না, মনের ভালোবাসাটাই সব। আর ওই মনের ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করে নেওয়া যায়। তোর স্বামীর কিন্তু একটা রোগ আছে, তবে ওই রোগ যেন বিয়ের পরে আর কোনো দিন না হয়, ওই দেখার দায়িত্ব তোর। হাসি মুখে মায়ের কথা স্বীকার করেছিল ঝুমুর। স্বামীটি সত্যিই তাই, দেবতা তুল্য। তবে আজকে বাসি বিছানা তোলেনি সে, হয়তো ভালো লাগছে না অথবা ইচ্ছে নেই। কি গো, আজকে বিছানা তোলনি? হ্যাঁ, বিছানা তোলনি? ও, তোলা হয়নি না? না তো, রোজই তো তুমি তুলে রাখো। থাক থাক, আজকে আমি তুলে রাখবো। স্নান হয়ে গেছে তো আসলে। কেমন যেন আমতা আমতা করে সোরেন, বলে, চাটা দাও, খেয়ে আমি বেরোই। হ্যাঁ হ্যাঁ। চট করে মনে পড়ে বউটার। সকালবেলা চা খেয়ে স্নান সেরে এসে এক প্রস্ত পান্তা ভাত খেয়ে সোরেন যায়। কিরম হলো ব্যাপারটা? চা খেয়ে আজকে বেরোবে। স্বামীর সামনে বসে চা খেতে খেতে সে বলে, ভোরবেলা তো তুমি চা খেয়ে ওই বাতকর্ম করো, তারপর তো নিয়ে এসে ভাত খেয়ে। ও, কেমন যেন সব কিছু ভুলে যাচ্ছি গো, মনে পড়ছে না। বোধহয় বৈদ্যকে দেখাতে হবে। তাই ভালো, এই বয়সে সব কিছু ভুলে গেলে কি করে হবে? শোনো, ঘরে চাল ডাল তেল সব কিন্তু বাড়ন্ত, নিয়ে আসবে কেমন? ঘাড় নেড়ে হ্যাঁ বলে সোরেন। এ কি গো, তোমার চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? হবে না, রাতে কত করে বারণ করলুম, বললুম আর লাগবে না। এখন যাও, সবাই খেপাবে। খেপাবে কেন? আমি কি করেছি? কি করেছো মানে? সোহাগের সময় মনে থাকে না নাকি? বলে হাসে ঝুমুর। সোরেনও ওর সঙ্গে হাসিতে তাল মিলিয়ে একটু হেসে দেয়। তবে কেমন যেন সন্দেহ হচ্ছে ঝুমুরের, মানুষটা এমন কেন করছে। সোরেন স্নান করে আসে, এক থালা পান্তা ভাত খেতে দেয় ওকে ঝুমুর, ঠিক যেমনটি ও খায়।
খেতে খেতে হঠাৎ করে সোরেন বলে ওঠে, "আহ, একটু একটু পেঁয়াজি ভাজো তো।" "ও মা, আজ না শনিবার, বাড়ির ঠাকুর পাপ দেবে না?" বলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে ঝুমুর। "আজ পেঁয়াজ রসুন কেন?" ও ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। আর কটা ভাত হবে?" "হ্যাঁ।" খেতে বসে আজকে অনেকগুলো ভাত খায় সোরেন। ঝুমুর ভাবে মানুষটার বোধহয় খুব খিদে পেয়েছে, তাই নিজের জন্য রাখা ভাতটুকুও সে বরকে দিয়ে দেয়। অন্যদিন হলে সোরেন লক্ষ্য রাখতো বউয়ের জন্য কিছু থাকছে কিনা, তবে আজকে সবটা হাপুস হুপুস করে খেয়ে সে উঠে পড়ে। "আসি বুঝলে, এসো, দুগ্গা দুগ্গা।" বর বেরিয়ে যায় সেই ভোর 4টের সময়। আর ভোরবেলা উঠেই বাড়ির যাবতীয় কাজ সেরে নিয়ে বাকি সময়টা শুয়ে শুয়েই কাটে ঝুমুরের। আপাদমস্তক চিন্তা করে, কখনো কখনো চাঁপার বাড়ি যায়। এই গ্রামে আসার পরে চাঁপার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। চাঁপা তারই মতো, চোখ দুটো একটু অন্যরকম তো, বয়স হয়ে যাচ্ছে তাই বিয়ে হচ্ছে না। মনের দুঃখ একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে ওরা। যদিও ভগবানের দেওয়া অমন রূপের জন্যে নিজেদের মধ্যে কোনো আক্ষেপ ছিল না যদি লোকে না করত। আজকে একটু চাপার ঘরে গিয়ে গল্প করতে হবে ভাব এসে, আর যেমন ভাবনা তেমনই কাজ। নিজের ঘরের সব কাজ সেরে দরজা বন্ধ করে দিয়ে ঘোমটাটা টেনে হাঁটতে হাঁটতে চলে যায় ঝুমুর চাঁপার বাড়ির দিকে। "চাঁপা, ও চাঁপা।" "হ্যাঁ বৌদি, এসেছো? এসো এসো, বসো। আজ দেরি করলে?" "হ্যাঁ, ওই বাড়ির কাজ ছিল।" "এ কি গো বৌদি, ঘরের কাছে কিসের ডাক? বুঝিস না নাকি? বিয়ে হলে বুঝবি।" "ও, স্বামী সোহাগের ডাক বুঝি?" "হ্যাঁ, লজ্জা পাওয়ার কি আছে? তোমার বিয়ে হয়েছে, এমন তো হতেই পারে। বসো। জানিস চাপা, আজকে না ওর বড্ড বেশি খিদে ছিল, আমার জন্য কিচ্ছুটি রাখেনি, সব খেয়ে নিয়েছে।" "ও কি গো বৌদি, তুমি নাও খেয়ে রয়েছো সকাল থেকে?" "না না, 2টি সিদ্ধ ভাত রান্না করে রেখে এসছি, রাত্রেও মাছ আনলে রানবো।" "আচ্ছা ঠিক আছে।" এটা ওটা গল্প করতে করতে হঠাৎ চাপা বলে, "জানো বৌদি, কালকে তোমার বাড়ির বড় বৌদি উষা বৌদিকে দেখলাম ওই ঘটকতলায় যেতে।" "ওখানে আবার কি? তুমি জানো নে? ওখানে তান্ত্রিকদের বাসা। গ্রামের লোকেরা ওনাদের খুব মান্যগণ্য করে। ওখানে যাদের মনস্কামনা পূর্ণ হয় না তাদেরও নাকি পূর্ণ হয়। আমি বলি বৌদি তুমিও যাও, তাহলে বছরে যেতেই তোমার কোল জুড়ে ছেলে বলে আসবে কোন একখানা। তাছাড়া তোমাদের এখনো অসুধ যায়নি, তোমার শ্বশুর শাশুড়ির বিদেহী আত্মা তো ঘুরে বেড়াচ্ছে, যদি তেনারাই আসেন তাহলে।" কথাটা শুনে বেশ ভালো লাগে ঝুমুরের। মনে মনে ভাবে আজকে রাত হলেই স্বামীকে কথাটা বলতে হবে। তারপরে এটা সেটা গল্প করতে করতে দুপুর গড়িয়ে যায়। খিদে পায়, বাড়ি চলে আসে ঝুমুর, আর ঘরে এসেই দেখে দূরের দরজাটা হাট করে খোলা। "চোর এসেছে, চোর চোর!" খানিকক্ষণ চিল্লিয়ে যখন ঝুমুর বুঝতে পারে এখন সবাই দুয়ারেতে ঘুমোচ্ছে, কেউ আসবে না। তাছাড়া গ্রামের বাড়িগুলো অনেকটা ডিস্টেন্সে, একমাত্র বড় বৌদি আসতো, কিন্তু সে তো হিংসুটে, ঝুমুরকে সহ্য করতে পারে না। বরদাদাও বাড়িতে নেই, গতকালকে কোথায় যেন গিয়েছে। সেই রাত্রেবেলায় রাগ করে বাক্সপাটটা গুছিয়ে বৌদির ওপরে। তবে বৌদি এলো। "ওলো, চেল্লাতিস কেন? কি হয়েছে?" বৌদি বৌদি ঘরে চোর এসেছিল, দরজা খোলা।" "ও মা, তাই তো দেখছি, চোর এসেছিল, তো কিছু নিয়েছে কি?" ঝুমুর বলে, "কি আর নেবে, নেওয়ার মতো কিছু আছে? আমার মতো আবাতারের ঘরের মেয়ের ঘরে কিছু থাকে না।" বলে ঝুমুর গোটা ঘরটা দেখে নেয়। ঘরের মাঝে একটা চৌকি, চৌকির পাশে ছোট্ট একটা টিনের বাক্স, তার ওপরে সুন্দর করে স্নো পাউডার সাজিয়ে রেখেছে সে, বিয়েতে পাওয়া, ওগুলোই মাঝে মধ্যে পড়ে, আর আছে আলতা, তেল, সিঁদুর, এইগুলো। ঘরের দক্ষিণ কোণে রয়েছে একটা আলনা, দড়ি টাঙিয়ে রাখা, সেইখানে জামা কাপড়গুলো মেলে রাখা হয়। আর পূব দিকে আছে ঠাকুরের ছোট্ট একটা সিংহাসন। সব তো ঠিক আছে, কিছুই তো নেয়নি, তা চিৎকার করছিস কেন? হাওয়ায় খুলে গেছিল। "হাওয়া? আমি তো চাঁপার বাড়ি ছিলাম বৌদি, হাওয়া তো আসেনি।" "কি বলিস? চাঁপার বাড়ি কি এইখানে? কত দূর? তা এইখানে বুঝি হাওয়া বইতে পারে না? কোথাও বলিস এক একটা। জানিস দাদাবাবু মাঠে কাজ করে, ওখানে বৃষ্টি হয়, এইখানে হয় না, এমন অবস্থা হয়।"
হাঁ করে তাকিয়ে থাকে বড় বৌদির দিকে সে। বড় বৌদি আজকে খুব ভালো ব্যবহার করছে, গতদিনও তো এরকম ছিল না। তাই বড় বৌদির ব্যবহার ভালো দেখেই হঠাৎ করে বলে বসে সে, আচ্ছা বৌদি, তোমার কি বিয়ের পরই বাচ্চা হয়েছিল? মরণ যাই, এমন কথা জিজ্ঞেস করছিস কেন? না, জিজ্ঞেস করছি, তুমি বলে ওই ঘটকতলায় গিয়েছিলে, তোকে কে বললো? আমাকে চাপা বললো। ও মা গিয়ে আবার কখন দেখলো আমাকে? ও দেখেছে সন্ধেবেলা। ওর নাকি সম্বন্ধ দেখার জন্য লোকজন নিয়েছিল। এই গ্রামের বাইরে গেলে এই সম্বন্ধ নষ্ট হয়ে যায় ওর, তাই ওই ঘটকতলায় ওর বাবা মা গিয়েছিল। ফেরার পথে তোমায় দেখেছে। ও, বিয়ে হচ্ছে না? তবে এই বিয়েটা নাকি ঠিক হয়েছে। পাত্র গ্রামের বাইরে গিয়েও ঘটককে দিয়ে খবর পাঠিয়েছে, চাপাকে পছন্দ করেছে। বাহ, তার মানে ওইখানে গেলে কাজ হয়? কিসের কাজ বৌদি? না না, কিছু না, এমনি আর কি। ও আমি একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলুম। খোকার শরীরটা ভালো না। তাই? খোকার কি হয়েছে? জ্বর হয়েছে, তবে ওষুধ নিয়ে এসেছি, ঠিক হয়ে যাবে। এ কথা দু কথা বলতে বলতে ঝুমুর নিজের ঘরে আসে। খাবার খেয়ে শুয়ে পড়ে দুয়োরেটে। এই সময়টা সোরেন সচরাচর বাড়ি আসে না, তবে আজকে সোরেন বাড়ি এসেছে। দুয়োরটা আস্তে করে ভেজানো ছিল। কখন যেন সোরেন দরজা খুলে ঘরে ঢুকে বউয়ের গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এ কি গো, দরজা খোলা, কখন এলে? এই তো এলাম। কেমন অবাক করে দিলাম? অবাক না ছাই, আমার বুকের ওপরে কান দাও। স্ত্রীর ওঠানামা বুকের ওপরে কান দিয়েই সোরেনের পুরুষত্ব জাগতে শুরু করে। মরণ, যাও এখন কাজে যাও। না, আজকে আর কাজে যাবো নে, চল তোকে নিয়ে কথা ঘুরে আসি। স্বামীর মুখে তুই তুকারি শুনে আবার অবাক হয়ে যায় সে। তুই তুকারি? বাড়িতে তো একজনই বলে, সেটা আমার বরদা। তারপরে মনে মনে ভাবে, হয়তো গ্রামের সবাই বউকে ভালোবেসে তুই তুকারি করে, তাতে কি হয়েছে? স্বামী তো ভালোবাসে। কোথায় যাব? চলো তোরে নিয়ে আজকে পদ্মার পাড়ে যাব, সেইখানে বড় বড় মাছ বিক্রি হয়, নিজের পছন্দ কইরা মাছ নিয়ে আসবি। স্বামীর ভোলও বদলে গেছে। হে, এমন করে তো বর কখনো কথা বলে না। বাহ, মানুষটাকে যত দেখছে তত বেশি অবাক হয়ে যাচ্ছে ঝুমুর। বিকেলবেলা স্বামীর কথা মতোই লাল পেড়ে সাদা শাড়ি পরে সে বেরোয়, কপালে টকটকে সিঁদুরের টিপ। শনিবার, তাই গায়ে ইচ্ছে মতো থুতু দিয়ে নিয়েছিল। বলা যায় না, ওই বারোয়ারি বটতলায় আর ঘটকপাড়ার তলায় দিয়ে যেতে গেলে যদি কিছু হয়। হাওয়ায় চটি পড়ে নুপুরের ঝিনিঝিনি শব্দ তুলে চলেছে ওরা। বেশ খানিকটা যাত্রা করার পরে সোরেন বলে, তুই এখানে দাঁড়া, আমি আসছি। কোথায় যাও? আমি তো কিছুই চিনি না। আরে বাবা, দাঁড়া না, আমি আসছি। সোরেন যেন কোথায় হাঁটা মারে। দাঁড়িয়েই রয়েছে ভ্যাবলার মতো বউটা। আশেপাশে কেউ নেই। এমন নির্জন স্থানে নিজের বিয়ে করা সদ্য বউটাকে কেউ রেখে এইভাবে যায়? ও কি বৌমা, তুই এখানে কি করছিস? দাদার গলার শব্দ পেয়ে পেছন ঘুরে তাকায় ঝুমুর। দাদা, বড়দা। এ কি, সোরেন কোথায়? জানি নে, আমাকে এখানে দাঁড় করিয়ে এসে যে কোথায় গেল। ছি, আক্কেল বলি। চল আমার সঙ্গে বাড়ি চল তো বোন। ওঠ, সাইকেলে ওঠ। সাইকেল কিনেছ? হ্যাঁ, যাতায়াতে খুব কষ্ট হয় তো, মাঝে মধ্যে সোরেনকেও বলবো নিয়ে যেতে। বর্ষার মধ্যে খুব কষ্ট হয় এই কাদা জল পেরিয়ে মাঠে ঘাটে কাজ করতে। খুব ভালো হয়েছে, কিন্তু বড়দি, ওর কথা কে শুনছে? মনে মনে পণ করে এসেছি, হাড়ি আবার এক হবে, দুই ভাই একসঙ্গে থাকবো। এরম করে আর সহ্য হচ্ছে না। বড়দার কথা খুব ভালো লাগে ঝুমুরের। সাইকেলে উঠে এসে পাড়ার মধ্যে দিয়ে যখন আসছিল, তখন অন্যান্য বউরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। কেউ কেউ তো কানাঘুষো করে বলেও ছিল, বাবা, মাগির অবস্থা দেখো, বরের সঙ্গে হয় না, বাসুরের সাথে সাইকেলে করে ঘুরছে। বলি কি দিনকাল পড়লো গো। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বৌদি ওই দৃশ্য দেখে চিৎকার করার বদলে হেসে বললেন, ও মা, এছ, সাইকেল কিনে এনেছ? দেখেছ আমি তোমার নখ কি? আমার সঙ্গে রাগ করে যখনই বাড়ির বাইরে গেছো তখনই তোমার মুনাফা হয়েছে। নিশ্চয়ই ভালো মাল বিক্রি হয়েছে। হ্যাঁ, খুব ভালো মাল বিক্রি হলো বুঝলে, তাই ভাবলাম একটা সাইকেল নিয়ে যাই। তাছাড়া আমাদের যাতায়াতের জন্য সাইকেল নেই, বাড়িতে একটা সাইকেলের দরকার। মাঝে মধ্যে সোরেনও। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে যাবে কোন, তাতে আবার আমার আপত্তি কি? তাছাড়া বলা তো যায় না, মানুষের কথা বলে কার কখন সময় আসে। কথাটার কেউই অতটা গুরুত্ব দেয় না, ঝুমুরও দেয় না।
তবে মনের ভেতরে কোথায় যেন কথাটা গিয়ে আঘাত হানে। সন্ধে পেরিয়ে তখন বেশ রাত্রি। সোরেন তখনও বাড়ি আসেনি। বরদাকে বলার সাথে সাথে তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। হাতে নিলেন একটা টর্চ। এদিক ওদিক খোঁজ করতে করতে হঠাৎ চাঁপার কাছে জানতে পারলেন, ও মা, সোরেন দেখো তো আমি দেখলাম। কোথায়? ওই ঘটকতলায়। ঘটকতলায়? কসমিনকালে যে ঘটক পাড়া মারায়নি সে ঘটকতলায় কি করছে? আচ্ছা, যাচ্ছি। ঘটকতলায় সাইকেল নিয়ে আস্তে আস্তে যাচ্ছে বাড়ি। মনে মনে ভাবছে, ভাই এখানে কেন আসবে? বাবা মা যখন জীবিত ছিলেন তখন এই ঘটক পাড়ায় আসতে বারণ করতেন। বলতেন এখানকার তান্ত্রিকরা নাকি খুব খারাপ, ইচ্ছে করলে সব কিছু করতে পারে। ভাইটা তান্ত্রিকের কাছে আসছে কেন? ও কি ওর বউটাকে নাকি বৌদি ঝগড়া করে বলে বৌদিকে? না 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 না, মানুষকে আবার কখনো বশ করা যায় নাকি? এই, হ্যাঁ সোরেন, কি করছিস সেখানে? ভাবতে ভাবতেই সে নিজের ভাইকে দেখতে পায়। সোরেন দাদাকে দেখে প্রথমে থতমত খেলেও পরে নিজেকে সামলে নিয়ে বলে, হো দাদা, এসেছিস? আমাকে একটু বাড়ি নিয়ে চল না। হ্যাঁ চল। তুই এখানে গুড়গুড় করছিস কেন? কি জানি কি করে যেন চলে এলাম। ওমা, হাতে এটা কি বেঁধেছিস? এটা এটা কে যেন আমায় বেঁধে দিয়ে গেল। বলল এটা খুললে নাকি আমার ক্ষতি হবে, আমি নাকি মরে যাব। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? খোল, তাবিজ খোল। না না, খুলো না, খুলো না দাদা, খোল বলছি। না, খুলো না, খোল না, খুলবি না। সোরেনের মুখ থেকে ভয়ঙ্কর শব্দ শুনে ভয়ের চোটে দুই পা পিছিয়ে গিয়ে দাঁড়ায় বারিন। সোরেন, ভাই আমার। হ্যাঁ সোরেন, সোরেন। সোরেন অজ্ঞান হয়ে যায় সেইখানে। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। ও কি, ও আমার স্বামীর কি হলো গো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে বৌমা, চিন্তা করো না, সারাদিন খাটাখাটনি করে তো, একটু ঘরে নিয়ে যাও, বাতাস করো, মাথায় বাতাস করো। গ্রামের এক কবিরাজ এসেছেন দেখতে। দেখে কি সব ওষুধপালা দিয়ে বললেন, কিচ্ছু হবে না, শরীরটা খুব ক্লান্ত, ভালো মন্দ খাওয়াতে হবে, মাথার ঝোল ভাত, তবে শরীরটা সুস্থ হবে। ঘাড় নেড়ে সায় জানায় সে। কবিরাজ মশাইকে সবাই ধন্বন্তরী জ্ঞান করে। পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বউটি। ওর গতরে হাত দিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় ধন্বন্তরী ডাক্তার। বাহ, বউটা তো বেশ ভালোই, তেমন ভালো বউ পেলে ঘটকতলায় কি মারাতে গিয়েছিল সে? বলে খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। আর এই হাসির সঙ্গে সঙ্গে মুখের ভেতরে পচা দুর্গন্ধটা নাকে এসে ঠেকে ঝুমুরের। সেই দিন সারা রাত স্বামীর সেবা করতে করতেই কেটে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝুমুর দেখে সোরেন সেখানে নেই। দাদাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, সে তো সাত সকালে উঠে বেরিয়ে গেছে, এমন না খেয়ে না দিয়ে গেলে শরীর তো ভেঙে পড়বেই। তুমি এখন কি করবে? স্ত্রীর দিকে তাকায়। আমি আবার কি করব? খোকা ঘুম হচ্ছে, আমার কাজ নেই নাকি? তা বলছি আজকে একসাথেই রান্না করে নিও, দেখছো তো মেয়েটার চোখ মুখ বসে গেছে, দুটো ভারী খাবে। ঠিক আছে, সে আবার বলতে, তুমি হলে কি বড়, তোমার একটা দায়িত্ব আছে না, সবই যখন বোঝো তাহলে শুধু শুধু কেন মেয়েটার পেছনে লাগো। বলে বারিন নিম দাঁতন দিয়ে দাঁত মেজে পুকুরে স্নান করে এসে কোনো রকম দুটো পান্তা ভাত খেয়ে সেও বেরিয়ে যায়। সেই দিনটা বড় বৌদির সাথে খুব ভালোভাবে কাটে ঝুমুরের। মনে হচ্ছে যেন দুই যা নয়, দুটো বোন। বড় বৌদি বাপের বাড়ির কত খোশ গল্প করলো, ঝুমুরের কত কথা জিজ্ঞেস করলো, ঝুমুরের জীবনে কেউ ছিল কিনা জিজ্ঞেস করলো, ঝুমুরের টেরা চোখের জন্য তার দুঃখ হয় কিনা। সব মিলিয়ে মনেই হবে না শ্বশুর শাশুড়ির মৃত্যুর পরে কত বড় কালিমা লেপেছিল মেয়েটা এই ঝুমুরের কপালে। সেই দিন সন্ধেবেলা লোকজন ধরাধরি করে সোরেনকে বাড়িতে নিয়ে আসে। সোরেনের মৃতদেহটা মাটির সাথে যেন লিপ্টে রয়েছে। দুপুরবেলা মাঠে কাজ করতে গিয়েই সেইখানেই স্ট্রোক হয় তার। ক্ষেতের মধ্যে পড়েছিল, কেউ লক্ষ্য করেনি। সন্ধেবেলা বেলা গড়িয়ে যাওয়ায় বারিন বাড়িতে এসে ছোট ভাইকে না দেখতে পেয়ে খেতে যায়, আর দেখে সেইখানেই মৃতদেহটা পড়ে রয়েছে। সোরেনের সারা শরীর থেকে খুবলে খুবলে মাংস খেয়েছে বোধহয় বন জঙ্গলের শেয়ালগুলো। বাড়িতে এসেই সোরেনের এমন দেহটাকে দেখে ঝুমুর চিৎকার করে কান্না করতে ভুলে যায়।
মাটিতে ধপ করে বসে পড়ে সে। এরপরে বিধবা মানুষগুলো এসে ওর শাঁখা সিঁদুর খুলে ওর সিঁদুরটা মুছে দেয়। শেষবারের মতো স্বামীর পায়ে মাথা ঠেকাতে বলে, আর বিধবা এক ক্ষান্ত পিসি এক গাদা সিঁদুর ওর মাথায় লেপটে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, যতদিন না কাজ মিটছে মুজবি নে, একেবারে সাদা কাপড় পরে পুকুর থেকে নিয়ে উঠবি। লক্ষ্মী মেয়ের মতো ঝুমুর ঘাড় নাড়ে। ঝুমুরের বাবা মা এসেছে। ওনারা ভাবতেই পারছেন না একটা শক্ত সামর্থ্য ছেলে কি করে এইভাবে মারা যায়। ঝুমুরের চোখের জল বারিন সহ্য করতে পারে না। সে ঘরের মধ্যে বারবার দাপাদাপি করে। বাবা মায়ের মৃত্যুর পরে ছোট ভাইটাও চলে গেল। বারিনের খুব আক্ষেপ, বারবার বলে, মুখে আগুন দেওয়ার কথা কার ছিল আর কে দিল? এই বাড়ি অভিশাপ, এই বাড়ি তো অভিশাপ লেগেছে। তাই তো বলি, অভিশাপ তো তোর ছোট বউ, বাড়ি আসার পর থেকেই অমঙ্গল হচ্ছে। বাজে কথা বলো না, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। একই অল্প বয়সী বিধবা, তার উপরে বলো তো কি জ্বালা। এখন বাড়ি বসে একা একা থাকবে আর বেশ্যাগিরি করবে। আর সহ্য করতে না পেরে পায়ের চটি খুলে বাড়িনে একটা চড় মারে বউকে। উষা চটির বাড়ি খেয়ে চুপ হয়ে বসে থাকে। মনে মনে বলে, এত ওষুধপালা করলাম, করে বরটাকে মারলাম, তাও মাগির প্রতি আমার স্বামীর দরদ যায় না। এবার এই শালাকে ওষুধ করতে হবে। 15 দিন পর মৃত মানুষের কাজ সম্পন্ন করে সাদা শাড়ি পরে ঝুমুর উঠোনে বসে রয়েছে। মোটামুটি কয়েকজনকে নিমন্ত্রণ করে শ্রাদ্ধ শান্তির কাজ মিটিয়েছে বারিন। জমানো কিছুই ছিল না সোরেনের। শ্বশুর শাশুড়ি এসে নিয়ে যেতে চেয়েছে ওকে, কিন্তু ঝুমুর এই বাড়ি ছেড়ে নড়েনি। বলেছে, এ বিটে মাটি আঁকড়ে আমি পড়ে থাকবো মা, আমার স্বামীর ভালোবাসা আছে এখানে। এরপরে তো আর কোনো কথা হয় না। একই মেয়ের বিয়ে হচ্ছিল না, তার উপরে সোরেনের সঙ্গে যাও হলো। দেখ মা, সোরেনের মির্গি ব্যায়াম আছে জানতাম, কিন্তু ও যে মরে গিয়ে ক্ষেতের মধ্যে পড়ে থাকবে এমন কল্পনা কোনো দিনও করিনি। কাঁদতে কাঁদতে ঝুমুরের মা বলল, তুই আমার সঙ্গে চল মা, তোর এমন অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি নে। থাক, ওকে আর নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন না মাসিমা, আমি তো আছি ওর দাদার মতো, ওকে আগলে রাখবো। পেছন থেকে উষা বলে, সব রকম ভাবেই আগলাবে। মিন সে বুড়ো হয়ে গেল, ঢ্যাম নামি গেল না। কথাটা ভাগ্যিস কারো কানে যায়নি, নাহলে পবিত্র একটা সম্পর্ককে অপবিত্র করতে কয়েকটা কথাই যথেষ্ট। রাত্রেবেলা খেতে বসে ডাকতে যায় বাড়ি ঝুমুরকে, গিয়ে খুঁজে পায় না সে। গেল কোথায় বলো তো মেয়েটা? কোথায় আবার গেছে? নাঙ্গিরি করতে গেছে কোথাও বোধহয়, মুখে কালিমা লেপেছে না। যদিও মনে মনে বলে মুখে বলল, কি জানি কোথায় গেল, স্বামীটাকে সবে খোয়ালো, ওর মনের যে এখন কি অবস্থা। হ্যাঁ, আমি খেয়ে নি, তুমি ওকে ভালো করে খোঁজো, আর না পেলে আমায় বলো, আমি সাইকেলটা নিয়ে যাই, দেখি এদিক ওদিক কোথাও গিয়ে পড়ে আছে নাকি। মেয়েটার কপালটা যে কিভাবে পুড়লো আমি তো ভাবতেই পারি না। অনেক রাত্রিবেলা বাড়ি ফিরে আসে সে। এসেছে? কোথায় ছিল? ওই ছিল পুকুরের ধারে বসে কাঁদছিল। আমি চাঁপাকে জিজ্ঞেস করতে চাঁপা বলল, হ্যাঁ গো, চাঁপার নাকি বিয়ে ঠিক হয়েছে, শহরে পাত্র, খুব ভালো। পরের বাড়ির কথা শুনে আমার লাভ নেই, আমার নিজের বাড়ি যেখানে অশান্তি। খেতে দিয়েছ? দিয়েছি। খেয়েছে? শুয়েছে? শুয়ে পড়েছে। আর তুমিও শোও, আমি এখন আসি। তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আরে বাবা, একটু শৌচতে যাব। এই কথা শুনে শুয়ে পড়ে বারিন। স্ত্রী যাবে বাথরুমে, তাতে ওর পেছনে পেছনে যাওয়ার কি আছে? তবু আজকে কেমন যেন একটা সন্দেহ হয়। কদিন ধরেই উষাকে বারিন আপাতমস্তক লক্ষ্য করছে। ওর চাল চলনে, কথায় বার্তায় একটা অন্যরকম ভাব। ততদিন যে কদিন সোরেন জীবিত ছিল, নিজের স্ত্রীকে শেষ পর্যন্ত অন্ধকারে অনুসরণ করবে ভাবতেও পুরুষত্বে আঘাত লাগে। তাই ছেলেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে থাকে বারিন। অনেক রাতে বউ ঘরে না ঢুকায় সন্দেহটা বেশি করে দানা বাঁধে বুকের ভেতর। 1 পা 2 পা করে এগিয়ে যায় সে পুকুর পাড়ের দিকে। গিয়ে দেখে নদীর জলের সামনে হালকা জ্যোৎস্নার আলোয় সাদা রঙের শাড়িটা বেশ উজ্জ্বল হয়ে আছে। ঝুমুর কি রাতে ঘুমোয়নি?
এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আর উষাই বা গেল কোথায়? ঝুমুর, হাই ঝুমুর, বাড়িতে চল, বাড়িতে চল। কি করছিস এখানে? দাদা, তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাব না। ও এখানে আছে, ও আমার সাথে গল্প করছে। ওকে তোমার ভাই? শুনে শীত দাঁড়াবে, ঠান্ডা একটা স্রোত বয়ে যায় বাড়িনের। এখানে সোরেন এসেছে? হ্যাঁ এসেছে, আমার সাথে গল্প করছে। আমায় বলেছে 7 দিন পরে আমাকেও নিয়ে যাবে। ওখানে নাকি ঘর বাড়ি খুব সুন্দর, ওখানে খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, খাটাখাটনি করতে হয় না, কাজ করতে হয় না, আর ওখানে হিংসা মারামারি ঝগড়া কিচ্ছু নেই। আর কি বলেছে তোকে সোরেন? আর বলেছে বৌদি নাকি ওই জায়গা ওর জন্যে করে দিয়েছিল। দাদা, তোমার ভাই তো অনেক দিন আগেই মরে গেছে, ওর পচা গলা দেহটাকে শিয়াল কুকুরে টানতে টানতে নিয়ে গেছে। এতদিন আমার সঙ্গে যে সংসার করছিল সে তো ওর আত্মা। বৌদি মাটির পুতুল বানায়, আর মাটির পুতুল দিয়ে টুকটাক করে। কি বলছিস সব? হ্যাঁ দাদা, আমাকে ও সব বলেছে, এখনো বলছে, তুমি দেখবে। বাড়িনের চোখের সামনে অদৃশ্য একটি ছায়া মানব ভেসে ওঠে। শরীর থেকে পচা গলা মাংসের গন্ধ পাচ্ছে বাড়িন। এতক্ষণ পুকুর পাড়ে স্নিগ্ধ শীতল বাতাসে দাঁড়িয়ে থাকতে বেশ মজাই লাগছিল, কিন্তু ছোট ভাইয়ের এমন বিভৎস অবয়বটা দেখে ভয়ের চোটে বাড়িন কেঁপে ওঠে। সোরেন বলছে, দাদা, বৌদি আমায় মুক্তির স্বাদ দিয়েছে, আমি ঝুমুরকে 7 দিন পর নিয়ে যাব। আমার পায়ের তলার মাটি নিয়ে বৌদি কুশ পুতুল বানিয়েছে, আর সেই পুতুলের মধ্যে পিন ফুটিয়ে আমার প্রাণ নিয়েছে বৌদি। ঘটকতলায় গিয়েছিল সে তান্ত্রিকদের সাথে কথা বলতে। সেইখানে এক জাগ্রত তান্ত্রিক বাবা বৌদিকে তাড়িয়ে দিয়েছে, বলেছে তিনি মানুষের ক্ষতি করতে পারবে না। কিন্তু বৌদি যে গাঁয়ের মেয়ে, সেইখানে এইসব ভালোই হয়। বৌদি সবটাই জানতো। আমার বৌদির ওপরে কোনো দুঃখ নেই। আমি জানি ওপরে বসে ভগবান সব দেখতে পায়। তন্ত্র করো, মন্ত্র করো, আর টুকটাক করো, যাই করো, তার চোখকে কেউ ফাঁকি দিতে পারেনি। বলে কেমনভাবে যেন হালকা ঠান্ডা শীতল বাতাস বইয়ে দিয়ে বাড়িনকে ভয় পাইয়ে দিয়ে সোরেন ভ্যানিশ হয়ে যায়। আঁচলটা তখন লুটিয়ে পড়েছে বউটার। পায়ের আলতার রংটা তখনও পুরোপুরি ফিকে হয়নি। মাথায় এক গাদা এঁটেল মাটি দিয়ে স্নান করার পরেও সিঁদুরের হালকা রেখা। চোখ মুখগুলো বসে গেছে মেয়েটার, শরীরটাও ভেঙে গেছে। হাঁটতে হাঁটতে বাড়িনের সামনে এসে দাঁড়ায় ঝুমুর, চোখ ভর্তি জল। শুধু বলে, আমি কি ক্ষতি করেছিলাম দাদা? আমার এত বড় সর্বনাশ বৌদি না করলে পারত নে। এখন আমি কি নিয়ে বাঁচব? এতদিন পরে কান্নায় ভেঙে পড়ে সে। বাড়িন বুঝতে পারছে না সবটা তার চোখের সামনে দেখা নাকি কল্পনা। এমনও কখনো বাস্তবে হতে পারে নাকি? একটা মানুষ এইভাবে সামনে এসে কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না বাড়িন। এদিকে রাত গড়িয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত উষার ঘরে আসার খবর নেই। সত্যিই কি সে মাটির পুতুল বানায়? হ্যাঁ, উষার একটা গোপন বাক্স আছে ঘরে, খাটের তলায়। ওটাতে সবসময় তালা বন্ধ করে রাখে। তাতেই কি সব টুকটাকের সরঞ্জাম? এত সাংঘাতিক একটা মহিলার সাথে কিছুতেই সংসার করা যায় না। মনে মনে উষাকে ত্যাগ দিতে চায় বাড়িন, আবার ভাবে সারাদিন খেটে খুটে এসে ওই ছেলেটাকে নিয়ে বাড়িনি বা কী করে? আচ্ছা, যদি উষাকে জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, নিজের ছোট ভাইয়ের বউকে যদি সে ধর্ম মেনে বিয়ে করে, তাহলে কি সমাজ স্বীকৃতি দেবে না? ঝুমুরের তো সব কিছু ভালো, কত সুন্দর গতরখানা, টসটসে মুখখানা, চোখটা একটু টেরা হলে কি হবে, লালিত্য আছে, বয়সটাও অনেক কম। উষার শরীরটা তো নেহাত নষ্ট হয়ে যাচ্ছিল। 40-এর পরে উষার শরীরে মাসিকের ক্রিয়াও বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্যই কথায় কথায় খিটখিটানি করত, মেজাজ মারত, একটু কাছে আসতে গেলে সরিয়ে দিত। কিন্তু
এই ঝুমুর মেয়েটা তো তাই হবে না, কিন্তু বোন বলে সে ডেকেছে তো, তাতে কি হয়েছে? ধর্ম বোন বলেও ডেকে না ও পাড়ার ওই এটো মাস্টারটা। হ্যাঁ, সবাই তাকে এটো মাস্টার বলেই ডাকতো। সেও তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করলো, পড়াতে পড়াতেই পীড়িত করে। তার আগে কত মেয়ের জীবন যে নষ্ট করেছে। তার যদি পাপ না হয় তাহলে বিধবা ভাইয়ের বউটাকে বিয়ে করতে গেলে বাড়িনেরই বা কেন পাপ হবে? মনে মনে ভাবে বাড়িন। হ্যাঁ, এটাই করণীয়, এটাই সে করবে। ওই উষার মতো একটা খারাপ মেয়ে মানুষের সঙ্গে আর যাই হোক সংসার সে কিছুতেই করবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি করলাম? সারা পাড়া কেঁদে মাথায় তোলে উষা। বাড়িন বলে, বাক্স প্যাটটা নিয়ে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মাগি, রাত্রেবেলা পর পুরুষের সঙ্গে শুয়ে থাকিস? আমি কোথাও যাইনি, আমার আমাশা হয়েছিল, বাড়িতে আইছি আর যাইছি, বারবার শুধু তাই ভাবলাম ওখানেই বসে। তাই বলে তুই রাত্রেবেলা পর ভাতারের সঙ্গে শুয়ে থাকবি? আমি যাইনি, বিশ্বাস করো। গ্রামে পঞ্চায়েত প্রধান আসেন, সভা বসানো হয় এবং একটা স্বভাব চরিত্রহীনা মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দেন তারা। বাড়িন আরও দোষ দিয়েছিল, সে নাকি টুকটাক করে তার ছোট ভাইটাকে খুন করেছে, এত সুন্দর বউটাকে বিধবা বানিয়েছে, নিজের ছেলেটাকেও এতদিন ধরে বিকলাঙ্গ করে রেখেছে। তাই তো আজ বছর 5 বয়স হওয়ার পরও ছেলেটা হাঁটতে পারে না। সব কিছু শুনে বাড়ির বড়রা এবং পঞ্চায়েত প্রধান এই সিদ্ধান্ত নিয়েছেন যে এমন মেয়েকে এই গ্রামে রাখা যাবে না। তাই খবর দেওয়া হয়েছে উষার বাপের বাড়িতে, ওনারা এসে যাতে ওনাদের মেয়েদেরকে নিয়ে যান। বাবা মা বাড়ি আসার পরই বাক্স প্যাটটা সমেত তাড়িয়ে দেওয়া হয় উষাকে, আর বলা হয় এই গ্রামে যেন কোনোদিন সে পা না রাখে। নিজের ছোট্ট ছেলেটাকে ছেড়ে যেতে উষার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই সেটা থামাতে পারল না। মাস 6 ঘুরতে না ঘুরতেই অনুষ্ঠান করে বাড়িন বিয়ে করে ঝুমুরকে। প্রথম প্রথম ঝুমুর স্বীকার করতে পারছিল না তার দাদা তুল্য ভাসুরকে নিজের স্বামী হিসাবে, কিন্তু বাবা মা যখন তাকে বোঝালো এবং ছোট্ট বাবুসোনার মুখের দিকে চেয়ে ঝুমুর মেনে নিতে বাধ্য হয়। আজ ওদের ফুলশয্যার রাত। বাবুসোনাকে নিয়ে আজকে বাবা মা ঘুমিয়েছে। বড় বৌদির খোঁজ খবর কেউ করেনি, তবে ঝুমুরের কানে এসেছিল বাপের বাড়ি গিয়েই নাকি বড় বৌদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ছোট ছেলেটা খুব পছন্দ করে ঝুমুরকে, সবসময় ন্যাওটা হয়ে থাকে, একটু একটু হাঁটতেও শিখেছে সে। অবাক করা বিষয়, বাড়ির নিজেই ভাবে ঝুমুরের পা কত লক্ষ্মী, অথচ বউটা কিভাবে ঝুমুরকে দোষারোপ করত। ঝুমুর, ফুলশয্যার রাতে দুটো মানুষ যখন একা তখন লজ্জায় লাল হয়ে যায় ঝুমুর। আমার একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সে তুমি সময় নাও, আমি তোমাকে বিয়ে করেছি আমার ছেলের মুখের দিকে চেয়ে, তার একটা মায়ের প্রয়োজন। তা তুমি তো আমার ছেলেকে খুব ভালোবাসো, তাই তাই তোমার বুঝি প্রয়োজন নেই? বাড়িন তাকিয়ে থাকে ঝুমুরের দিকে, মনে মনে ছক কষে বাড়িন। ঠিক প্রথম দিন ঝুমুরকে যখন ভাইয়ের পাশে দেখেছিল তখনই তার রাগ হয়েছিল। উষার কত বয়স আর এই বউটা কত বাচ্চা। বাড়িনের বয়স কত হবে? 45। এই বছরেও ছেলেরা বিয়ে করে। উষার এখন পড়ন্ত বিকেল আর ঝুমুরের সবে এখন প্রভাত। তবে বাদবাকি কাজটা বাড়িনের করতে হয়নি। হিংসা পরায়ণ হয়ে উষা নিজেই সবটা করে দিয়েছিল। বাড়িন যে জানতো না তা না, সেও দেখেছে মাঝরাতে উঠে উষাকে টুকটাক করতে। উষার কাজে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই সাইকেল কেনার অছিলায় সেই দিন ঝগড়া করে বউকে রেখে চলে গিয়েছিল। ও জানতো ওই রাতই সোরেনের জীবনের শেষ রাত। বাড়িতে চোর বলে কেউ আসেনি, এসেছিল বাড়িন নিজের টাকা নিয়ে যেতে। উষা তখন ঘরে ঘুমোচ্ছে, আস্তে করে ওকে ডেকে বলেছিল, শব্দ করো নে, আমাকে টাকাগুলো দাও। এ কি, তুমি না চলে গেলে বাড়ি থেকে, আবার কেন এলে? এলাম একটা দরকারে, সাইকেল কিনে ফিরবো, ভোরবেলা হাট আছে। এমন করে বলেছিল বাড়িন যেন সত্যিই তার প্রয়োজন। টাকাগুলো নিয়ে বেরিয়ে যেতে যেতে জানলার ফাঁক দিয়ে দেখতে পেয়েছিল ভাই আর ভাইয়ের বউকে।
দেখে তার মনে হিংসা জেগেছিল প্রচণ্ড। তারও তো ইচ্ছে করে বউ নিয়ে সোহাগ করতে, কিন্তু বউটা এমন বুড়োপানা যে কিছুই করতে দেয় না। বাড়ি ফিরে 2 দিনের মধ্যেই সোরেনের অস্বাভাবিক মৃত্যুটাকে বারিন জনসমক্ষের সামনে মেনে না নিতে পারলেও সে জানত এই কাজ আর কারো না, উষার নিজের করা। অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর একটু ঝুমুরকে কাছে পাওয়ার জন্য বাড়ি এগিয়ে যায়। পিদিমের আলোয় ঝুমুরের মুখটা অন্ধকার থেকে আলোর দিকে ফেরাতে গিয়েই ভয়ে ছিটকে সরে যায় বারিন। কারণ ঝুমুরের অবয়বের মধ্যে রয়েছে উষা নিজে। দাঁত বের করে বলছে, আমার কাছ থেকে তুমি পার পাবে নি? কি ভেবেছিলে বাড়ি ছেড়ে দেব? বাড়ি ছেড়েছি, আমার আত্মা তো আছে। এসো আমার সাথে কর্ম করো, কাম করো, এসো এসো। ঝুমুরের টেরা চোখের চাউনির মধ্যে নিজের স্ত্রীকে উপলব্ধি করতে পেরে ভয়ে গাঁটা কেঁপে ওঠে বারিনের। ঠিক তখনই ঝুমুর হ্যাঁচকা টানে ওকে শরীরের ওপর শুইয়ে দেয়। হায় রে, মরা মানুষের ওপরেও বোধহয় কামেচ্ছা যায় না। বাধ্য ছেলের মতো, বুভুক্ষ কুকুরের মতো এতদিনের কাম লিপ্সা পূরণ করতে থাকে বারিন। সম্পর্কের সব কিছু ভুলে গিয়ে, সবটা বলিদান দিয়ে তার মনে হয় এই অনেক, থাকলো না বউটার আত্মাই তো, শরীরটা তো এই জোয়ান মেয়েটার। দেহ, কাম, মোহ মানুষকে কতটা নিচে নামাতে পারে। গ্রামের মধ্যে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার কথা শহরতলির কেউ কোনোদিন হয়তো জানতে পারবে না, কোনোদিন বারিন কাউকে জানাবে না। সোরেনের মধ্যে তার বউয়ের উপস্থিতি। রাত পোয়ালে দিনের বেলায় সব কিছু স্বাভাবিক হয়েই যাবে, কিন্তু রাতের অন্ধকারে নিজের ইচ্ছেটা তো পূরণ হবে। তাই এমন পরিস্থিতির শিকার হয়েও বারিন আগলে ধরে সোরেনের বউকে। সোরেনের বউয়ের ভেতরে হয়তো পড়ে রয়েছে তার শুষ্ক দেহটা। আত্মা অনেক দিন আগেই সোরেন সঙ্গে করে নিয়ে চলে গেছে তার কথার মতো। কারণ নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসত সোরেন। তাই মরার পরেও সোরেন বুঝতে পেরেছিল আগামী কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী মারা যাবে। দেহ দিয়ে নয়, মন দিয়ে, মানসিক অবস্থা দিয়ে। মরার পরে মানুষের করার কোনো ক্ষমতা থাকে না, কিন্তু কে কি করে সেইটা জানার বোঝার ক্ষমতা হয়তো সবার থাকে। কিন্তু দিব্য দৃষ্টি দেখার মতো পরিস্থিতি বারেনের মতো মানুষেরই থাকে, যাদের বিবেক নেই, চেতনা নেই, আছে শুধু খিদে, বুভুক্ষের খিদে, যেই খিদে কোনো দিনও মেটে না। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।